আচ্ছা বকুল, তুই খামোখা এখন আমাদেরকে এই জঙ্গলে কেন টেনে আনলি বলতো? কোথায় এখন গ্রামের ভেতর থাকলে এটা ওটা খাওয়া যেত। গরম পড়ছে, এরদার বাড়ি গেলেই শরবত খাওয়াতো, তা না। তোমাকে আমি আমার বাড়ি নিয়ে গিয়ে নিজে হাতে শরবত করে খাওয়াবো বলছে। এখন চলো তো, আমাদের বাড়িতে একটাও কাজ নেই, মা রান্না করতে পারছেই না। আমি কি একা একা জঙ্গল থেকে কাঠ বই নিয়ে যেতে পারবো বলো? এই কথাটা তো আগেই বলতে পারতিস, তোকেও আসতে হতো না। আমি মহেশকে নিয়ে এসে কাঠ কুড়িয়ে তোর বাড়িতে দিয়ে আসতাম। তুই এমন রহস্য করলি যে। শুধু তাই নয় গো ভোলা দাদা, আমি তোমাদেরকে এখানে আরো একটা কাজে এনেছি। যে কাজে এনে থাকিস ভালোই করেছিস। এখন জঙ্গলে কচি কচি অনেক ঘাস হয়েছে, বেশ আরাম করে খাওয়া যাবে। বকুল, কোন গাছের কাঠ নিবি সেটা বল। মা বলেছে আম কাঠ নিতে। এখন নাকি শুকনো আম কাঠ জ্বালানি হিসেবে সব থেকে ভালো ব্যবহার করার জন্য। তাহলে এদিকে কোথায় যাচ্ছিস? জঙ্গলের আম বাগান তো ওদিকে। জানি গো জানি, তবে এদিকে ওই বুনো আম গাছটা আছে না, তুই ওই বুনো আম গাছের ওখানে যাবি। ও জায়গা তো জঙ্গলের অনেক ভেতরে রে বকুল, আর শুনেছি ওখানে অনেক সাপখোপও আছে। কি দরকার তোর ওদিকে যাওয়ার? আছে আছে, ওই বুনো আম গাছে এখন গুটি আম হয়েছে। কাঠপাড়ার নাম করে এসে কটা ওই গুটি আম পেড়ে বাড়ি নিয়ে গিয়ে নুন তেল দিয়ে মেখে খেতে যা লাগবে না। মা বলে ওই আম খেলেই নাকি একেবারে হাড়ের জ্বর টেনে নিয়ে আসে, তাই তো ওই আম আমাদের খেতে বারণ করে। বাড়ি কেন নিয়ে যাবো গো ভোলা দাদা? এখানে পারবো, এখানেই মাখবো আর এখানেই খাবো। একিরে বকুল, এই গাছে তো একটাও গুটি আম নেই। তাই তো দেখছি গো নন্দী দাদা, এত আম গেল কোথায়? আমি যখনই এসেছি গ্রামের অন্য কোথাও না হোক এই গ্রামে আম পেয়েছি, কিন্তু আজ। দাঁড়া তো একটু, আম গাছের চারপাশটাই দেখেছিস কত পাতা ডাল ভাঙা পড়ে আছে? তার মানে এই গাছ থেকে কেউ ওই আমগুলো পেড়ে খেয়েছে। ওইটুকুটুকু গুটলে আম আবার কে পারবে? ওই আম তো কাঁচা মেখে ছাড়া মুখেই তোলা যায় না, তার উপর প্রচন্ড কষা। এই আম তো কারোর পাড়ার কথা নয়। আমিও তো তাই ভাবছি, তবে কি কোনো পশু পাখি এসে। আরে দূর দূর, শুনলি না ওই গাছের আম কষা হয়? কিন্তু তাহলে এই গাছ থেকে আমগুলো পারলো কি? ওই তো একটা আম পড়লো। কোথায় কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমিও না। আরে ওই তো গাছের নিচটায় পড়ে আছে, দাঁড়া আমি কুড়িয়ে আনছি। একি আমার জামাটা কে টানছে? এইসব বলছিস আবল তাবল? তোর জামা কে টানবে? কোথাও আটকে গেছে দেখ। না রে ভোলা, কেউ একজন জামাটা টানছে। এই মেরেছে, এ আবার কেমন গরু রে ভোলা? লতা পাতা না খেয়ে এই যে আমার জামাই খেয়ে ফেলেছে। দাঁড়া, ব্যাটার মজা দেখাচ্ছি। এই ছাড় ছাড় বলছি, শিবুর জামাটা ছেড়ে দে। নন্দী! নন্দী রে! তবে রে, তুই আমার বন্ধুদের আঘাত করিস? তোর ডানা আছে তো কি? আমারও ডানা আছে, এত বড় সাহস তোর? মহেশ, ভোলা দাদা, কিছু করো। কি ব্যাপার
নন্দী দাদা শিবু দাদাকে মারতে গেল, আর সেই গরু ভোলা দাদা পিঠে চড়তে মাথা নত করে মাটিতে বসে গেল কেন? কারণ আমাদের পিঠে যেই বসে তাকেই আমরা নিজেদের প্রভু আর নিজেকে আমরা তার দাস মনে করি। বেশ, এবার তুমি শান্ত হও। তবে আগে আমায় আমার বন্ধুদের ঠিক করতে দাও, তারপর তোমার সঙ্গে আমি কথা বলছি। বকুল, একটু জল নিয়ে শিবুর মুখটা ধুয়ে দে তো, তাহলেই ওর হাঁচি কমে যাবে। বাপরে বাপ, এই গরুর পায়ে কি জোর! এমন মারলো আমায় যে সকাল থেকে যা খেয়েছিলাম সব হজম হয়ে গেল। ওর শুধু পায়ে নয়, মাথাতেও বেশ জোর, নয়তো আমার মাথা এরকম ফুলে ওঠে। কিন্তু এই জাতীয় গরু তো আমি আগে দেখিনি। এ কোন দেশের গরু? তাই তো ভাবছি, আমার যাতে এরকম একটা প্রজাতি আছে আমি তো কোশমিন কালেও ভাবিনি। চোখগুলো কেমন ঢুলু ঢুলু, যেন ঘাসটুকু বেঁচে খেতে পারে না, অথচ গায়ে কি জোর। আমি তোমায় আদেশ করছি, এবার তুমি নিজের পরিচয় দাও। তুমি কথা বলতে পারো মানে তুমি এই জগতের গরু তো হতে পারো না, কারণ এই জগতে একমাত্র মহেশ ছাড়া আর কোনো বলদ বা গরুর কথা বলার কথাই নয়। আপনি ঠিক ধরেছেন প্রভু, আমি এই জগতের নয়। আমি এসেছি ভিন প্রদেশের কুমড়ো পটাশপুর থেকে। আমার নাম ট্যাঁস গরু। কি গরু? কেশ গরু? এমন নাম তো এর আগে কোনোদিন শুনিনি, আর এমন হেঁচিয়ে চলা গরুও দেখিনি এর আগে। তুমি এখানে এলে কি করে? কেন এসেছো তুমি এখানে? আমি এখানে পালিয়ে এসেছি, কারণ আমার রাজ্যকে হাসজারুর দল আক্রমণ করেছে। তারা আমাদের রাজা কুমড়ো পটাশকেও বন্দি বানিয়ে ফেলেছে। হাঁসচারু, কুমড়ো পটাশ, এরা কারা? তোমরা কোথায় থাকো ঠিক করে বলো তো। আমরা থাকি পৃথিবীর অপর প্রান্তে। আমাদের এক মায়ানগরী আছে যার নাম কুমড়ো পটাশপুর। আমাদের রাজ্যের রাজার নাম কুমড়ো পটাশ। কুমড়ো পটাশ? তা তুমি এখানে জগতের এই প্রান্তে এলে কি করে? আমি শেষ 3 মাস ধরে ছুটতে 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 এখানে এসেছি। আমার খুব খিদে পেয়েছিল, তাই না বুঝে এখানে ঢুকে পড়েছি প্রভু। প্রভু? না না, আমাকে ওসব বলতে হবে না, আমি তোমার প্রভু টভু নই। তা বললে কি করে হবে? আপনি প্রথম যে নির্বিঘ্নে আমার পিঠে বসতে পারেন, তার মানে আপনিই আমার প্রভু। মা ঠিকই বলেছিল, আপনি পারবেন আমাদের রাজ্যকে রক্ষা করতে। আমি তোমাদের রাজ্য রক্ষা করব? কিন্তু কিভাবে? আমি তো তোমাদের রাজ্যের নামই শুনিনি এর আগে। আর তাছাড়া পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে আমি তোমাদের রাজ্য রক্ষা করবই বা কি করে? আমি তো সেখানে যাওয়ার রাস্তা জানি না। আমি আপনাকে এবং আপনার বন্ধুকে আমার সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু আপনি ছাড়া আমাদের রাজ্যকে কেউ বাঁচাতে পারবে না প্রভু। আপনি পারবেন আমাদের রাজ্যে এসে ঢুকে পড়া ওই খুনে হাসজারুদের উচিত শিক্ষা দিতে। ওরা তো আমাদের রাজা কুমড়ো পটাশকে বন্দি করে মায়া ঘুম পাড়িয়ে দিয়েছে। আপনার গলার আওয়াজেই একমাত্র তার ঘুম ভাঙবে। তাই আমাদের রাজ্যের বয়স্ক খ্যাংরা খুঁড়োর কথাতে আমি আমার প্রভুকেও খুঁজতে বেরিয়েছিলাম। এই যে তুমি বললে হাঁসচারুদের তাড়া খেয়ে পালিয়ে এসেছো, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝবো কি করে বলো তো? এইভাবে কথা বললে আমি তোমাকে বিশ্বাসী বা করবো কি করে? আমি সত্যি হাসজারুদের তাড়া খেয়ে রাজ্য ছেড়েছি, কিন্তু রাজ্যের বাইরে আমাদের সেই যে খ্যাংরা খুঁড়োর কুটির, সেখানে গিয়ে তার কাছ থেকে আমি জেনেছি যে আমাদের রাজ্য থেকে এই হাসজারুদের একমাত্র সেই তাড়াতে পারবে যে আমার পিঠে নির্দ্বিধায় চেপে বসে আমাকে তার চেলা বানায়। কিন্তু আমরা তোমাদের রাজ্যে যাব কেন? তুমি চাইলেই কি আমাদের যেতে হবে নাকি? তাছাড়া তোমাদের রাজ্যে গিয়ে ওই হাঁসচারুরা আমাদেরও বিপদে ফেললে তখন? তোমরা ওর সঙ্গে এইভাবে কেন কথা বলছো? ওর মুখ দেখে কি মনে হচ্ছে যে ও মিথ্যে বলছে? ও নিশ্চয়ই বিপদে পড়েছে, তবেই না নিজের রাজ্য ছেড়ে পৃথিবীর এক গোলার্ধ থেকে অন্য গোলার্ধে ছুটে এসেছে। আমাদের মহা বিপদ। ওই হাসজারুদের সঙ্গে আমাদের রাজ্যের রাজা ও রাজপরিবারের লড়াই বংশ পরম্পরায়। কিন্তু আমাদের রাজা বর্তমান কুমড়ো পটাশ যেদিন থেকে সিংহাসনে বসেছেন, সেদিন থেকেই তিনি হাসজারুদের সঙ্গে লড়াই করে আসছেন।
হাঁসজারুরা আমাদের তাদের চিরশত্রু মনে করে, কিন্তু এতদিন ওই বর্তমান কুমড়ো পটাশের জন্য তারা কিচ্ছু করতে পারেনি। তো এবার তাকে কাটা মেরে ঘুম পাড়িয়ে দিয়ে তারা বন্দি করেছে, আমাদের রাজ্য দখল করে নিয়েছে। তারা আমাদের ট্যাচগরু প্রজাতির সবাইকে আঘাত করছে, অন্য যারা আছে তাদেরকেও কাউকে ছাড়ছে না। সে সবই তো বুঝলাম। তোমাদের রাজ্য এমন বিপদে আছে জেনে আমার যেতেও ইচ্ছে করছে, কিন্তু তুমি যা বলছো তাতে আদৌ কাজ হবে তো? আমরা গেলে তোমাদের রাজ্য হাঁসচারু মুক্ত হতে পারবে তো? তুমি নিশ্চিত? আপনার আরাধ্য দেবতা কি ভোলানাথ? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমাকে খ্যাংড়াখুড়ো বলেছিল আমার প্রভু যে হবে সে ভোলেনাথের সত্যিকারের ভক্ত হবে, আর তার ছোঁয়াতেই একমাত্র আমার মাথার শিং দুটো লোহার মতো শক্ত হয়ে উঠবে। দেখুন আমার মাথার শিং এখন কেমন শক্ত হয়ে গেছে। তাই আমি নিশ্চিত যে আপনি সেই। তাই তো রে, এতক্ষণ যে শিংগুলো হাওয়া দিলেই দুলছিল, এখন তো সেই শিংগুলো শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে। এমন গরু তো আমি জন্মে দেখিনি। তবে তো মনে হচ্ছে ঠিক কথাই বলছে। তাহলে তো এর কথা বিশ্বাস করে যাওয়াই যায়। হাজার হোক বিপদে পড়ে আমাদের সাহায্য চাইছে যখন। কিন্তু আমি এই খালি গায়ে কি করে যাব ওই কুমড়ো পটাশপুর? আমার জামাটা তো খেয়ে নিয়েছে। তুমি এসে আমার শিং দুটো ধরো, আমি তোমায় ওই জামা না হলেও সুন্দর একটা পোশাক পরিয়ে দিচ্ছি। শিং ধরলেই হবে? এসো না, ধরে দেখোই না। যা, আর কোনো চিন্তা নেই তো শিবু। চল এবার তাহলে। এই আবার কেমন প্রাণী? এই প্রাণীও তো আমরা আগে কখনো দেখিনি গো। এদের মুখটা কেমন হাঁসের মতো, আর সারা গা অজারুর মতো ধারালো কাঁটায় ভর্তি, এই জন্যই ওদের নাম হাঁসজারু। আমাদের পৃথিবীর এই গোলার্ধেই ওরা থাকে। এ কি অদ্ভুত জগৎ রে বাবা! সব পশু পাখি আমাদের দেশেরই মতো, কিন্তু আবার আমাদের থেকে আলাদা। প্রভু, প্রভু আপনি এখান থেকেই আমাদের রাজার নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে যান। আমার বিশ্বাস খ্যাংড়াখুড়ো বলেছে যখন, আমার ডাক আমাদের রাজার কানে ঠিক পৌঁছবে। মহারাজ কুমড়ো পটাশ! মহারাজ কুমড়ো পটাশ! মহারাজ কুমড়ো পটাশ! আপনি থামবেন না প্রভু, থামবেন না। আমার স্থির বিশ্বাস আপনার ডাক শুনে মহারাজ ঠিক জেগে উঠবেন ঘুম থেকে। মহারাজ কুমড়ো পটাশ! মহারাজ কুমড়ো পটাশ! ভোলা, ওই দেখ, ওরা আমাদের দিকে ছুটে আসছে। ওরে বাবা, এরা তো সংখ্যায় অনেক। এতজনকে তুমি আটকাবে কি করে একা, ভোলা দাদা? ভোলারে, এত কাটা আমাদের শরীরে বিঁধলে আমরা যে আর কোনোদিন নিজেদের কৈলাসপুরে ফিরতেই পারবো না ভাই। একেবারে চারিদিক দিয়ে কাঁটাগুলো ধেয়ে আসছে যে। ভোলা, তুই কিছু কর। এত কাঁটা সামলানো একার পক্ষে সম্ভব নয়, আপনাদের সবাইকে লড়াই করতে হবে। আমরা লড়াই করব এরকম তো কথা ছিল না। আমি তো লড়াইয়ের নাম শুনলেই ভয় কাঁপতে শুরু করি। আমি লড়াই করব কি করে? ওই যে ওদিকে ওদিকে দেখো, আমাদের সৈন্যদের লোহার বর্ম আর অস্ত্র রাখা আছে। তোমরা তাড়াতাড়ি গিয়ে ওগুলো গায়ে চাপিয়ে নাও। মহেশ, উড়ে যাও ওদের দিকে, ওখানে তাড়াতাড়ি।
এইভাবে হবে না, আমাকে এবার এদের সঙ্গে লড়াই করতেই হবে। এদের সঙ্গে আপনি লড়াই করতে পারবেন না প্রভু, এদের অনেক ক্ষমতা। সে যতই হোক, এদের যদি আমরা আঘাত না করি তাহলে এরা থামবে না। প্রভু, ভোলা এমন ভাবে মাটিতে লুটিয়ে পড়লো কেন? এই সব কিছু ওদের ওই বিষাক্ত কাঁটার কারণেই হচ্ছে। ওই কাঁটার সঙ্গে লেগে থাকা বিষে প্রভু নিস্তেজ হয়ে গেছেন। আমাদের ভোলাকে বাঁচাতে হবে। পারবে না, এই কাঁটার বিষ থেকে মুক্ত করার কোনো উপায় আমার জানা নেই। তাহলে এখন কি হবে? কিভাবে আমরা রক্ষা করব ভোলাকে? ওদিকে ওই হাঁসচারুগুলো জোর পেতে তো ভোলার দিকেই এগিয়ে যাচ্ছে। আর চিন্তা নেই, মহারাজই রক্ষা করবেন প্রভুকে। আমি কোথায়? তুমি আমার রাজ্যে আছো বন্ধু। আমি মহারাজ কুম্ভপটাশ। তোমার জন্যই আমি এই বন্দি দশা থেকে মুক্তি হয়েছি। আর চিন্তা নেই। এই হাঁসচারুকে আমাদের সাহায্য করতেই হবে। কিন্তু ওরা যে খুবই শক্তিশালী। যতই শক্তিশালী হোক, আমার ভোলানাথের কাছে ওরা কিচ্ছু না। জয় বাবা ভোলানাথ! তুমি সত্যি অসাধারণ ক্ষমতাবান। তোমার কারণেই আজ আমার রাজ্য শত্রু মুক্ত হলো। তুমি সত্যি আজ অসাধ্য সাধন করলে ভোলা। এই জন্যই তো বলে, ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? সেসব কথা পরে বলছি মন্ত্রী। আগে বলো, ভোলারা কি এসেছে? আমি যে সেই সকাল থেকে ওদের জন্য অপেক্ষা করছি। ওরা কোথায়? সেনাপতি নিজে গেছে ওকে ডাকতে, কিন্তু আপনি হঠাৎ করে ওই ভোলাদের সঙ্গে দেখা করার জন্য এত উতলা কেন হচ্ছেন তাই তো বুঝতে পারছি না। বুঝবে না মন্ত্রী, একমাত্র ভোলারাই পারে যে আমার বন্ধু মহেন্দ্রচন্দ্রের এই সমস্যার সমাধান করতে। মহেন্দ্রচন্দ্র মানে নিষাদপুরের মহারাজ মহেন্দ্রচন্দ্র? হ্যাঁ মন্ত্রী, হ্যাঁ সেই। আজ সকালে যে তার পত্র এসেছে আমার কাছে, সে আমাকে জানিয়েছে তার মস্ত বড় বিপদ। একমাত্র ভোলাই পারবে তার সমস্যার সমাধান করতে। বাবা, এমন কি সংকট এলো ওই রাজ্যে এবং মহারাজের ওপর যে তার অত লোক লস্কর থাকতে তাকে ভোলার মতো একটা পুচকে ছেলের সাহায্য নিতে হচ্ছে? ভোলা বয়সে ছোট হলেও ওর কাছে যা ক্ষমতা আছে তা তো আমাদের কারুর কাছে নেই। এই কথাটা অস্বীকার করার উপায় নেই। এ আপনার ভুল ধারণা মহারাজ। ভোলা তো কিছুই করে না।
যা করেন সবই তো করেন ওই ভোলানাথ। আর তিনি যে সর্বশক্তিমান তা তো আমাদের কারোরই অজানা নয়। ওই পুচকে ভোলার মধ্যে এমন কি আছে যা আপনার আমার কারোর মধ্যে নেই? ওর নিষ্পাপ মন আর লোকের বিপদে নিঃস্বার্থে ঝাঁপিয়ে পড়ার সাহস। এই সাহস কি আপনার ছেলে আমাদের রাজকুমারের মধ্যে নেই বলছেন? না, নেই। এইভাবে কোনো দিকে না তাকিয়ে বিপদে ঝাঁপাবার ক্ষমতা ভোলা ছাড়া কারণ নেই। শুধু ভোলা কেন, ওর বন্ধুরা নন্দী, বকুল, শিবু, ওদের কথাই বলো। ওদের তো এত সাহসও নেই, কোনো তেমন শক্তিও নেই, কিন্তু তা সত্ত্বেও ওরা নিজেদের বন্ধু ভোলাকে কখনো কোনো বিপদে ছেড়ে দেয় না। উল্টে কোনো বিপদে ভোলা যদি ওদের সঙ্গে না নেয় তাহলে রাগারাগি করে। ওদের এই সম্পর্কটাই তো আসল বন্ধুত্ব মন্ত্রী। তুমি আমি এমন বন্ধুত্ব করতে এখন আর পারি কোথায়? আমার তোমার কাছে ভোলানাথ ঈশ্বর মন্ত্রী, কিন্তু ভোলাদের কাছে সে তাদের ঈশ্বর নয়, বরং বন্ধু। স্বয়ং ভোলানাথ যে ভোলাকে নিজের বন্ধু মনে করে, তুমি আমি কে তার সঙ্গে নিজেদের তুলনা করার? মহারাজ, ভোলারা এসে গেছে। ও, এসে গেছে? কিন্তু তোরা এত দেরি করলি কেন ভোলা? আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। তাই? কিন্তু সেনাপতি মশাই তো আমাদের এইমাত্রই বললেন আপনি আমাদের ডাকছেন। সে কি সেনাপতি? মহারাজ যেখানে তোমায় আদেশ করেছিলেন ভোলাদের তাড়াতাড়ি খবর দেওয়ার কথা, সেখানে তুমি ওদের এত দেরি করে খবর দিলে কেন? তুমি কি এর মাঝে বাড়িতে বসে গাওয়া ঘিয়ের লুচি খাচ্ছিলে নাকি? না মন্ত্রী মশাই, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনি আদেশ করার সাথে সাথেই আমি ওদের খুঁজে যাই, কিন্তু তারপর জানতে পারি ওরা পাঠশালায়। পণ্ডিত মশাই ওদের ভূগোল পাঠ করাচ্ছিলেন। এই অবস্থায় যদি আমি আপনি ডাকছেন বলে ওদের পাঠশালা থেকে নিয়ে আসতাম, তাহলে যে ওদের জ্ঞান অসম্পূর্ণ থেকে যেত মহারাজ। আমাদের দেশের ভূগোল জ্ঞান যে ওদের পাঠ করা বিশেষ প্রয়োজন। এতে আমার কাছে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই সেনাপতি। ওদের সময় তো এখন জ্ঞান অর্জন করার, তাই জ্ঞান অর্জন করার থেকে বড় কাজ ওদের জন্য আর কিচ্ছু হতে পারে না। কিন্তু মহারাজ, আপনি আমাদের এখানে কেন ডেকে পাঠিয়েছেন সেটাই তো বুঝতে পারছি না। আজ কি আবার আপনি আমাদের পেট পুড়ে পোলাও কোপ্তা খাওয়াবেন নাকি? খাওয়াবো রে নন্দী, তুই যা খেতে ভালোবাসিস সব খাওয়াবো। আর শুধু একজনের তরফ থেকে নয়, আমার তরফ থেকেও তো খাওয়াবোই। তার সঙ্গে নিষাদপুরের রাজা মহেন্দ্রচন্দ্র থেকেও নিমন্ত্রণ পাবি তোরা। নিষাদপুরের রাজা মহেন্দ্রচন্দ্র? তার মানে যার কাছে ওই চেতক আছে সে, তাই তো? ও ভেবেছিল ওর ওই চেতক কোনোদিন ওর রাজ্যে কোনো অশুভ ঘটনা ঘটাবে না, কিন্তু তা হয়নি, বরং ঘটেছে একেবারে উল্টো। মানে কি হয়েছে নিষাদপুরে? নিষাদপুরের বিপদ ভয়ানক রে ভোলা। এই বিপদ থেকে নিষাদপুরকে একমাত্র যদি কেউ উদ্ধার করতে পারে তা কেবল তুই আর তোর ভোলানাথ। তাই তো মহেন্দ্রচন্দ্র নিজে আজ সকালে আমাকে পত্র পাঠিয়ে জানিয়েছে তোদেরকে কিছুদিনের জন্য ওই রাজ্যে পাঠাবার কথা। বিপদ? ওরে বাবা, ভোলা, আমাদের কি বিপদ ছাড়া কোনো কিছুই জোটে না রে? লোকজন বিপদে পড়লেই কেন আমাদের বলে বল দেখি? কারণ ভোলানাথ নিজে চায় আমরা মানুষের বিপদে তাদের পাশে থেকে তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করি। আর ভোলানাথ তো আমাদের বন্ধু, তাই না? বন্ধু বিপদে পড়লে সে তো বন্ধুর কাছেই সাহায্য চায় নাকি? তাছাড়া তোর তো বিপদ শুনলেই গায়ে জ্বর আসে, অথচ যদি কোনো একটা কাজের কাজ তোর দ্বারা হয়। এমন বলছিস যেন তুই সব বিপদ থেকে আমাদের একাই উদ্ধার করিস। নেহাত ভোলা সবসময় পাশে থাকে, তাই পার পেয়ে যাস। তোমরা এখন ঝগড়া থামাবে? মহারাজ, আপনি বলুন না কি বিপদ ঘনিয়ে এসেছে ওই নিষাদপুরে আর নিষাদপুরের রাজা মহেন্দ্রচন্দ্রের ওপরে? নিষাদপুরের বিপদের কথা জানতে হলে তোদের সবার আগে জানতে হবে বরাহনগর আর তার রাজা ব্রহ্ম বরাহের কথা। ব্রহ্মবরাহ? বরাহনগর? এই নাম তো আমরা আগে কখনো শুনিনি। শুনবে কি করে? আমাদের চেনা জানা রাজ্যের মধ্যে যে এই রাজ্য পড়েই না। এই বরাহনগর হলো আমাদের রাজ্যের উত্তর পশ্চিম দিশায় পর্বত ঘেরা যে জঙ্গল আছে সেখানে অবস্থিত। এই জঙ্গলে বন্য শূকরদের একচ্ছত্র অধিপত্য। এই রাজ্যে যে সকল জাতি উপজাতিরা থাকে তারা এই বন্য শূকরদের নিজেদের দেবতা বলে মনে করে। এই রাজ্যের রাজা হলো ব্রহ্ম বরাহ, যে মানুষের গর্ভে জন্ম নিলেও বড় হয়েছে এই বন্য শূকরদের মাঝে। তাদের আশীর্বাদেই সে পেয়েছে একাধিক অশুভ শক্তি।
সেই শক্তির বলেই সে এখন গোটা রাজ্যের রাজা হয়েছে। এই ব্রহ্মবরাহ একাধারে যেমন হিংস্র তেমন প্রবল ক্ষমতার অধিকারী। নিজের ক্ষমতা বলে সে নিজের মুখমণ্ডলকে বরাহের মতো ভয়ানক করে তুলেছে। তার মানে তার মুখ শুয়োরের মতো আর চেহারা মানুষের মতো, তাই তো? ভাবলেই তো কেমন লাগছে, কি ভয়ঙ্কর দেখতে হবে তাকে। শুধু দেখার দিক থেকে নয়, কাজেও সে তেমনই ভয়ঙ্কর এবং নৃশংস। আর শুভ অশুভর উপাসক বলে তার প্রিয় পানীয় হলো তর তাজা রক্ত। বরাহনগর বরাবরই সভ্য দুনিয়ার থেকে আলাদা। তাদের নিয়ম কানুন সব নিজের মতোই, সভ্য সাধারণ সমাজের সঙ্গে যার কোনো মিল নেই। আর ব্রহ্মবরাহ অশুভ শক্তিধারী হওয়ায় কোনো সাধারণ রাজা কেবল তার সৈন্যবল দিয়ে তাদের সঙ্গে যুদ্ধে পেরে ওঠে না। তাহলে এমন এক দৈত্যের সঙ্গে নিষাদপুরের রাজা মহেন্দ্রচন্দ্রের বিবাদ লাগলো কি করে? সে আমি জানি না ভোলা, সে কথা তোদের বলতে পারবে মহেন্দ্রচন্দ্র স্বয়ং। তবে আমি চাই তুই একবার সেখানে যা। মহেন্দ্র আমার বাল্য বন্ধু, তাই তার কথা আমি ফেলতে পারবো না। আমার অনুরোধে তুই একবার সেখানে যা। তারপর যদি তুই বুঝিস সত্যি সে বিপদে পড়েছে, তবে তুই সেই বুঝেই এগোস, নয়তো না। আমি তোকে এ বিষয়ে আর কোনো প্রশ্ন করব না, কিন্তু আমার এইবারের অনুরোধটুকু তুই রাখ। আপনি অনুরোধ নয় মহারাজ, আমাদের আদেশ করবেন। আপনি যখন বলেছেন তখন আমরা নিশ্চয়ই যাব। কিন্তু কি করে ভোলা? আমরা চাইলেই কি আমাদের বাবা মায়েরা আমাদের সেখানে যেতে দেবে? তুই বল তো। শুধু তাই নয়, আমরা তাদের সত্যি কথাও বলে যেতে পারবো না, তাহলে উল্টে আমাদের সমস্যা আরো বাড়বে। ঠিকই বলেছিস, আমার মাকে তো কিছুতেই বলে যাওয়া যাবে না। তাছাড়া আমরা একা একা সেই নিষাদপুর যেতে চাই বললে তারা তো যেতেও দেবে না। দেখলেন মহারাজ, আপনাকে সরাসরি না করতে পারছে না বলে কেমন ঘুরিয়ে আপনাকে না বলছে। উফ, ভোলা রে, তোরা কচি হলে কি হবে, মাথায় তোদের বুদ্ধি একেবারে কচকচে। এমা না না মহারাজ, আমরা থাক, মন্ত্রীর কথা আমি কানে তুলছি না। তবে তোদের এই সমস্যাটা সত্যি বড় সমস্যা। আমি যদি তোদের বাবা মা হতাম, তাহলে আমিও কি নিজের সন্তানকে এইভাবে বিপদে ঝাঁপাতে দিতাম? তাহলে এখন কি হবে মহারাজ? উপায় একটাই সেনাপতি, তুমি ওদের সবার বাড়িতে গিয়ে বলবে তুমি ওদের নিয়ে নিষাদপুর যেতে চাও নিমন্ত্রণ রক্ষা করতে। আর আমি চাই তুমিও ওদের সঙ্গে এই যাত্রায় অংশগ্রহণ করো। যথাজ্ঞা মহারাজ। আর মন্ত্রী, ওদের বাবা মা যদি কোনোভাবে সত্যি কথাটা জানতে পারে, তাহলে দোষ জারি হোক, আমি বুঝবো এর পেছনে তুমিই আছো, আর তার জন্য আমি তোমাকে কঠোর শাস্তি দেব। আগে থেকেই বলে রাখছি, আমি কিন্তু কোনো প্রমাণের অপেক্ষা করব না। নাও, যত দোষ মন্ত্রী ঘোষ। যাও সেনাপতি, ওদের সবার বাড়িতে বলে ওদের নিয়ে তুমি আজই রওনা হও নিষাদপুর। ওখানে কি হচ্ছে না হচ্ছে সব আমাকে জানিও দূত মারফত। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমাদের সঙ্গে আরো একজন যাবে। আর কে? আমার পরম বন্ধু মহেশ। সে ছাড়া আমি যাত্রা করলে সেও যে অভিমান করবে খুব। বেশ বেশ, অবশ্যই যাবে। আমি জানতাম বরাহনগরের রাজা ব্রহ্মবরাহ যেমন হিংস্র এবং ভয়ঙ্কর, তেমনই সে লোভী। তাই আমার রাজ্যের কিছু দূরে হলেও আমি কখনোই তার সঙ্গে সখ্যতা বা মিত্রতা রাখার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। তাহলে ব্রহ্মবরাহ আপনাকে এবং আপনার রাজ্যকে এমন কি বিপদে ফেললো? ব্রহ্মবরাহের এখন নজর পড়েছে আমাদের রাজ্যের ওপর। সে আমাদের রাজ্য দখল করতে চায় না। সে চায় বারংবার আমাদের রাজ্য আক্রমণ করে আমাদের রাজ্য থেকে সব জিনিস লুটপাট করে নিয়ে যেতে। সেই জন্য আমি রাজ্যে প্রহরীর সংখ্যাও বাড়িয়েছিলাম। রাজ্যবাসীকেও বলেছিলাম সব সময় সতর্ক থাকতে। কিন্তু গতবার ওরা এসে যা করলো তাতে। কি করেছে ওরা? ওরা কি আবার এসে আপনাদের রাজ্যে লুটপাট চালিয়েছে? শুধু লুটপাট করে ধনসম্পত্তি নেওয়ার ব্যাপার হলে আমি এতটা চিন্তিত হতাম না। তবে এবার আমি চিন্তিত হচ্ছি অন্য কারণে। কি সেই কারণ মহারাজ? নির্দ্বিধায় বলুন। আমাদের নিষাদগড়ের কুলদেবতা হলেন বাবা নিষাদ পানি।
তিনি ভোলানাথেরই রূপ। সেই নিষাদ পানির স্বর্ণলিঙ্গ আমাদের রাজ্যে আদিকাল থেকে স্থাপন করা আছে। আমরা সবাই তাকেই আমাদের রাজ্যের সর্বময় কর্তা বলে মানি। আর ওই ব্রহ্মবরাহ সেই স্বর্ণ শিবলিঙ্গকেই আমাদের রাজ্য থেকে লুট করে নিয়ে যেতে চায়। সে এখন প্রায় তার সৈন্যদের পাঠাচ্ছে ওই শিবলিঙ্গ উৎখাত করতে, কিন্তু তারা পারছে না। তাই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি ভোলা। আমাদের রক্ষার জন্য নয়, তোমাকে ওই স্বর্ণলিঙ্গ রক্ষা করতে হবে। আমি বা আমার রাজ্যবাসী মারা যায় তাতে ক্ষতি নেই, কিন্তু বাবা নিষাদ পানি যেন আমাদের রাজ্য থেকে কোথাও না যান, এই বিষয়টা তোমাকে সুনিশ্চিত করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আমি থাকতে ওই ব্রহ্মবরাহ আপনার না কোনো ক্ষতি করতে পারবে আর না পারবে বাবা নিষাদ পানির স্বর্ণলিঙ্গকে এই রাজ্য থেকে নিয়ে যেতে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওই ব্রহ্মবরাহ সহ তার কোনো সৈন্যকে মন্দিরে প্রবেশ পর্যন্ত করতে দেব না। মহারাজের জয় হোক। কি হয়েছে মুঙ্গের? তোমাকে এত অস্থির লাগছে কেন? সর্বনাশ হয়েছে মহারাজ। বরাহনগরের সৈন্যরা আবার লুটপাট চালাচ্ছে রাজ্যে। তারা এবার আমাদের নিষাদ পানির মন্দিরের দিকেই গেছে। সর্বনাশ! এখন উপায়? উপায় একটাই মহারাজ, আপনি স্মরণ করুন আপনার আরাধ্য দেবতা নিষাদ পানিকে, আর আমি আমার আরাধ্য ভোলানাথকে স্মরণ করে নেমে পড়ি যুদ্ধে। জয় বাবা নিষাদ পানি। এবার থেকে এই রাজ্যে সবার সব সম্পত্তির উপর একমাত্র অধিকার আমাদের রাজা ব্রহ্মবরাহে। তোদের জীবন পর্যন্ত আমাদের কাছে বন্দী। আমরা যখন চাইবো এই রাজ্যে এসে লুট করব, তারপর তোদের মেরে ফেলবো বা দয়া হলে ছেড়ে দেব। তুই জানিস না আমরা কারা? আমরা মহারাজ ব্রহ্মবরাহের সৈন্য। তুই আমাদের গায়ে হাত দিয়েছিস, এরপর তোকে আমাদের মহারাজের মুখোমুখি হতে হবে। আমি জানতাম ভোলা, আমাদের এই অবস্থা থেকে তুমি উদ্ধার করতে পারবে। তোমার শক্তি পারবে ওদের মুখোমুখি হতে, আর আজ তুমি তা প্রমাণ করে দিলে। ওরা পালিয়ে গেছে ভোলা। না মহারাজ, ওরা পালিয়েছে ঠিকই, তবে তাতে আপনাদের বিপদ কমার বদলে হয়তো বাড়লই বেশি। তুমি কি বলছো ভোলা দাদা? তুই তো ওদের মেরে তাড়ালি, তাহলে এখন কেন বলছিস আরো বিপদ হবে? ওরা কি তবে আবার আসবে ভোলা? অবশ্যই আসবে, তবে এবার শুধু সৈন্যরা নয়, আমি ভুল না করলে ওদের সঙ্গে আসবে ওদের রাজাও। ব্রহ্মবরাহ সে যে সাংঘাতিক, আমি কিভাবে আটকাবো তাকে? আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরাই এর ব্যবস্থা করব। নন্দী, শিবু, বকুল, তোরা গাছে গাছে উঠে লুকিয়ে থাক। সেনাপতি মশাই, আপনিও তীর ধনুক নিয়ে প্রস্তুত থাকুন। আড়াল থেকে ওদের সৈন্যদের ওপর আক্রমণ করবেন, আর আমি মুখোমুখি হব ওই রাজা ব্রহ্মবরাহের। কে 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 আমার সৈন্যদের গায়ে হাত দিয়েছে? কার এত দুঃসাহস যে সে আমার সৈনিক জানার পরেও এদের গায়ে হাত দেয়? রাজা মহেন্দ্রচন্দ্র কে সে? আমি তাদের মেরেছি, তবে তার জন্য আমি অনুতপ্ত নই, কারণ তারা আমার ভোলানাথের প্রতিরূপ নিষাদ পানিকে স্পর্শ করতে চেয়েছে, তাকে উৎখাত করতে চেয়েছে তারই ভূমি এই নিষাদপুর থেকে। এই কাজ যদি তারা না করে তুমি করতে, আমি তোমাকেও বাধা দিতাম। তাই নাকি? তোর মতো একটা পুচকে ছেলের এত বড় স্পর্ধা যে তুই আমাকে হুমকি দিস? তুই জানিস আমার শক্তি কত? আমি
আমি চাইলে এক্ষুনি তোর জীবন কেড়ে নিতে পারি। আমায় আমার জীবন প্রদান করেছেন আমার ভোলানাথ, তাই তা যদি কাটতেই হয় তবে তার অধিকার আছে কেবল, অন্য কারণ নয়। মহারাজ ব্রহ্মবরাহ, নিজের ভালো চাও তো এই রাজ্য ছেড়ে চলে যাও, আর এই রাজ্যের দিকে ফিরেও তাকিও না। কি আমাকে ফিরে যেতে বলার কথা বলছিস? আমি যেখানে চাইলেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমার অশুভ শক্তির বলে বসে আনতে পারি, তুই তাকে একজন সামান্য বালক হয়ে তাকে এত বড় কথা বলছিস? তোমার যতই ক্ষমতা থাক না কেন, যতই তুমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের বশে আনতে চাও না কেন, একজন আছেন যে তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে, আর তিনি হলেন আমার ভোলানাথ। তাই নাকি? দেখি তবে সে আমার পথ কিভাবে আটকায়। জানতাম আমার সামনে যেখানে এই জগতের রথী মহারথীদের অবস্থা শোচনীয় হয়ে যায়, সেখানে তোর মতো বাচ্চা আমার কিচ্ছু করতে পারবে না। তবে তোকে ছোট বাচ্চা বলে আমি ছাড়বো না, উপযুক্ত শাস্তি তোকে পেতেই হবে। এই তোর এত বড় সাহস যে তুই এই নিয়ে যাও তোমাদের ব্রহ্মবরাহকে, আর তাকে বলে দিও, আর যদি কখনো এই রাজ্যের দিকে তাকিয়েছে তাহলে ওকে আবারও আমার মুখোমুখি হতে হবে। সত্যি ভোলা, তুমি আজ আমাদের রাজ্যকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। তুমি আজ অসাধ্য সাধন করেছো ভোলা। সে তো করবেই মহারাজ, আমাদের ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে।